এটা হলো সেই ঐতিহাসিক ওয়ারেন হেস্টিংয়ের আমলে প্রায় ৩০০ বছর আগে তৈরি কাশিম বাজারের বুকে গড়ে উঠেছে ছোট রাজবাড়ি। এটা হলো সেই কাশিম বাজারের ছোট রাজবাড়ির মেন গেট। এই গেটে এখানে কি লেখা আছে, রোভলেথা হাউস। ঠিক তার পাশেই গড়ে উঠেছে, এখানে সেই রাজবংশের কোনো একটা বাড়ি ছিল, তবে এটা এখন রেস্টুরেন্টস। এটা হলো ফার্স্ট গেট এই রাজপ্রাসাদে ঢোকার জন্য, আর এটা হলো সেকেন্ড গেট রাজপ্রাসাদে প্রবেশ করার জন্য। আর রাজপ্রাসাদের ঠিক বাম সাইডে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে এই রাজপ্রাসাদের বিভিন্ন তথ্য জানার জন্য। তো আমরা এই দিক দিয়ে ঢুকে পড়লাম এবং ডান দিকে একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম কাশিম বাজারের বুকে গড়ে ওঠা ছোট রাজবাড়ির ইউনিক টাইপের গল্প নিয়ে। আমরা এই রাজপ্রাসাদের ভিতরে যাব, গিয়ে সেখানে কি কি রয়েছে আপনাদের ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে। অবশ্যই লাইক করতে ভুলবেন না। কাশিমবাজার রাজবংশের প্রতিষ্ঠিত ছিলেন কৃষ্ণকান্ত নন্দী, যিনি কান্তবাবু নামেও বেশি পরিচিত ছিলেন। তিনি প্রথমে একজন ব্যবসায়ী ছিলেন, পরে ওয়ারেন হেস্টিংসের বেনিয়ান বা ব্যবসায়িক হিসাবে নিযুক্ত করেন এবং পরবর্তীকালে তিনি বিপুল সম্পদ অর্জন করেন। তার ফলেই তিনি এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। এটা হলো বেডরুম। এই বেডরুমে রয়েছে দুটি খাট, যেখানে স্বয়ং রাজা কৃষ্ণকান্ত রায় এবং অন্যান্য রাজাগুলি শয়ন করতেন। এটা হলো ড্যান্সিং রুম এবং সেখানে মূল্যবান পেইন্টিং, বিভিন্ন দৃশ্য সামগ্রী, মূল্যবান জিনিস রয়েছে যেগুলো চোখ এড়ানো সম্ভব নয়। আর এটা হলো ডাইনিং টেবিল, যেটা রাজ পরিবার একসঙ্গে মিলে এখানে ভোজন করতেন। আর এটা হলো সেই পুরনো রাজ ঝাড়বাতি, এবং এখানে দেখতে পাচ্ছেন ওনাদের বংশধর কতটা লম্বা, এখনো পর্যন্ত ওনাদের বংশধর বেঁচে আছেন। আমরা এখন রাজবাড়ির ডান সাইড ধরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। তো ডান সাইডে এবং বাঁ সাইডে দুটো সিঁড়ি রয়েছে, যেটার মাধ্যমে দোতলায় যাওয়া যায়। এবং এই সিঁড়ি বেরিয়ে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে মূলত তৎকালীন এবং এখনো পর্যন্ত অনুষ্ঠান হয়ে থাকে স্থানীয় বাসিন্দাদের দ্বারা। তো যারা মূলত ঘুরতে ভালোবাসেন, পুরনো ঐতিহাসিক ঐতিহ্যগুলি উপভোগ করতে চান, তারা অবশ্যই এই কাশিম বাজার ছোট রাজবাড়ি দেখে যাবেন। কত মনোরম জায়গা, কত সুন্দর ঐতিহাসিক সাক্ষ্য বহন করে চলেছে। তখন আমরা এই স্থানটা পেরিয়ে সামনের দিকে যাব। বাঁ দিকে রয়েছে আর একটা সিঁড়ি স্তর, এখানে মূলত পুরনো আসবাবপত্র রয়েছে। আর আমরা সামনে গিয়ে দেখব ওই সামনে জায়গাটা একটা পুকুর রয়েছে, ওই পুকুরটা গিয়ে যাব, দেখব কি আছে পুকুরে। তো পুকুরে এখন জল অতটা নেই, একদম শুকিয়ে গেছে। এখানে চারটি হাঁস ঘুরে বেড়াচ্ছে। এই যে পুকুরটা, এই পুকুরটাতেই একদম ঐতিহাসিক স্থান। এখানে রাজবাড়ির বিভিন্ন সদস্যগুলি এখানে স্নান করতেন।
এই যে দৃশ্য, এটা হলো রাজবাড়ির একদম পেছনের দৃশ্য, যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে পুরনো বিল্ডিং গুলো রিপেয়ারিং কাজ চলছে, যাতে মুর্শিদাবাদের অন্যতম একটা পর্যটক কেন্দ্র হিসেবে এটা গড়ে ওঠে। চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো রয়েছে, কত সুন্দরভাবে গাছগুলো জন্মেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো বিল্ডিংগুলো ভাঙা অবস্থায় কিছু কিছু জায়গা রয়েছে। তো এখানে গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করলে আরো সুন্দর জায়গাটা উন্নত হবে। এখানে যিনারা এই দায়িত্ব আছেন ওনারাই ভালো বলতে পারবেন, এবং ওনারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা পর্যটক কেন্দ্র তৈরি করবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই মূলত স্নান করার পর দাঁড়িয়ে থাকতো। আর এই জায়গাটা, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ক্যানন বল ট্রি, এই যে ফলগুলো খুবই সুন্দর। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফলগুলো খুবই বিষাক্ত, তবে ফুলগুলো দিয়ে মন্দিরে পুজো করা হয়, এমনটাই গাইড বললেন আমাকে। এখানে আর একটা পুকুর দেখতে পেলাম, পাশে আর একটা পুকুর রয়েছে যেটা মন্দিরের অন্তর্গত। এখন আমরা মন্দিরের ঘরগুলো ঘুরে দেখব এবং সেখানে দেখব কোন কোন ঠাকুরগুলো রয়েছে এবং এই সমস্ত জায়গায় আরো কি কি রয়েছে। এখানে একটা পদ্ম পুকুর, ছোট্ট একটি পদ্ম পুকুর রয়েছে, যেখানে পদ্ম ফুল এবং পদ্ম পাতা সাজানো রয়েছে। ওই জায়গাটা আমরা অবশ্যই দেখব। তো ওইখানে রয়েছে একটা রথ, দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরায়। আমরা একটা জায়গা পেরিয়ে চলে গেলাম এবং সামনে একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে, যেটা হচ্ছে কোন একটা ঠাকুরের। এই সাইড দিয়ে গিয়ে যে জায়গাটা আমরা দেখলাম ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা মূলত ভক্তি ভোজনের স্থান। ওখানে খাওয়া দাওয়া হতো, এই জায়গাটাও খাওয়া দাওয়া করা হতো। আর এটা হলো যে জায়গাটা আমরা আছি, সেটা হলো এই যে এই সাইডে একটা মন্দির ঘর রয়েছে। আর এটা এখানে পুজো করা হতো, কিংবা এখানে মিটিং মিছিল দরবার হিসেবে সেই সময় কাজ হতো। এটা নেই, এখানে অনুষ্ঠান হিসেবে যে কোনো মিটিং মিছিল এখানে করা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে উনি বললেন যে সমস্ত আগে যে মার্বেল গুলো ছিল না, এখন ইদানিং বর্তমানে এই সমস্ত ঘরগুলি রং ঢালাই করে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে জাঁকজমক ভাবে জাগিয়ে তুলেছে, যাতে পর্যটকরা এখানে ঘুরে দেখেন বাড়িগুলো। আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর এবং কতটা শীতল জায়গা। তা আমরা পেরিয়ে আসলাম এবং অন্য একটা ঘরে যাব। এই জায়গাটা মূলত ফাঁকা জায়গা, এখানে রান্না করা হতো, রান্না করার পর ওই সমস্ত জায়গায় ভোজন করা হতো। এটা পেরিয়ে আসলাম, পেরিয়ে আসার পর সামনে আর একটা মন্দির, সেটা, আর মন্দিরের পাশে রয়েছে একটা ছোট গার্ডেনিং। আর এই দিক দিয়ে ওই জায়গাটা রয়েছে পদ্ম পুকুর। এই দেখুন পদ্ম পুকুর, এখানে ছোট্ট একটা মনোরঞ্জনকারী পরিবেশ তৈরি করা হয়েছিল রাজাদের আমলে। এখনো তার স্মৃতি বহন করছে পদ্ম ফুলের। তো পদ্ম ফুল এখনো ধরেনি, তো পদ্ম পাতাগুলো একদম দেখতে পারলেন। এই মন্দিরটা হচ্ছে আশুতোষনাথ মন্দির। তো এই মন্দিরটা পের হয়েই আমরা চলে আসলাম
এই জায়গাটা হলো রাজবাড়ির একদম ডান সাইডে গার্ডেনিং এর অবস্থা। আর এই জায়গাটা আমরা পেরোবো তখন উপর যে দোতলা বিল্ডিং গুলো আছে, দোতলা বিল্ডিং গুলো এখন বর্তমানে গেস্ট হাউস রূপে কাজ করে। আর পাশেই হয়েছে বাম সাইডে এই যে এটা হচ্ছে হোটেল, যেটা রয়্যালস রেস্টুরেন্টস বললাম, রয়্যালস প্যালেস রেস্টুরেন্টস, এটা হলো বাম দিকে সেই রেস্টুরেন্টসটা। আর এইটা হচ্ছে মেন গেট, যেটা আমরা প্রথমে ক্যামেরা দেখেছিলাম। তো আমরা এখন এটাতে বেরিয়ে যাব। বেরিয়ে আসার পর সেকেন্ড গেটে এই সেই দৃশ্য, একদম কত সুন্দর মনোপরিবেশ। তো আপনারা যদি আসেন অবশ্যই গাইডটি সঙ্গে করে নিয়ে যাবেন। টিকিটের যে মূল্য আছে ওই টিকিটের মূল্যই কিন্তু আপনারা এই গাইড পেয়ে যাবেন, আলাদা করে কোনো গাইডের টাকা পয়সা লাগবে না। তো ওনার মুখ থেকে কিছু কথা শুনবো, উনি কি কি বললেন শুনুন। প্রাসাদটা নির্মাণ করে ওদের বাংলাদেশের পিরোজপুরে রেশম ব্যবসা ছিল, রেশন ব্যবসা। একটা জমিদারি কেন্দ্র। আচ্ছা, এদের পদবী ছিল চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। হ্যাঁ, এরা নবাব নাজিমের কাছ থেকে এরা রায় উপাধি পেয়েছে। এদের পদবী হচ্ছে রায়। যেমন কমলরঞ্জন রায় রাজা, ও নবাব নাজিমের কাছ থেকে এরা রায় উপাধি পেয়েছে, রাজা উপাধি পেয়েছে। তো ভিউয়ার্স, এই যে রাজবাড়ি আমরা রাজ প্যালেস দেখছি, এর ভেতরেও কিন্তু অনেক দুঃখময় কাহিনী রয়েছে এবং তার বিভিন্ন কারণগুলো রয়েছে। এই যে আশেপাশে 2-3 কিলোমিটার এলাকা জুড়ে এনার যে দাপট অনেকটাই বড় ছিলেন, তিনি অনেক কিছু সাহায্য করেছিলেন। তিনি এই সাধারণ মানুষের কাছে একদম প্রিয় পাত্র হয়ে ওঠেন। এর গল্প আমরা পরের ভিডিওতে জানবো। এই পুরো ডিটেলস একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর রাজপ্রাসাদ কিভাবে তৈরি হলো। তো আপনারা অবশ্যই ভিডিওটি একবার লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে, আর যদি পারেন একটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন।